গল্পের নাম অভিমানী কৃষ্ণচূড়া। লেখিকা লায়রা আয়নাত। পর্ব ৪। এজার একদৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে আমার মনের অতলান্তিক ক্ষোভগুলো পড়ার চেষ্টা করছেন। কিছুটা সময় নিয়ে উনি ধীরস্থিরভাবে বলেন, তুমি তাহলে আমার উপর এই জন্য রেগে আছো যে আমি ইনায়ার কাছে চলে যাচ্ছি? দৃষ্টি ফিরে আসার কথা তোমায় কেন আগে বলিনি, সেই অভিমানে পুড়ছ তুমি? একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, ইনায়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যা দেখছ তার সবটুকুই ছলনা। কেন এই অভিনয় করছি তার কারণ আমি পরে ব্যাখ্যা করব। এখন বললে তুমি সেটা বুঝতে চাইবে না গি। উনার কথাগুলো শুনে আমার বুকের ভেতর থেকে একটা তাচ্ছিল্যের হাসি দলা পাকিয়ে বেরিয়ে আসে। আমি শব্দ করে হেসে উঠি, যে হাসিতে সুখ নেই, আছে তিক্ততা। আপনি আমায় বল পেয়েছেন, তাই না? আপনি ইনায়ার কাছে গিয়েছেন, যান। তাতে আমার কিছু যায় আসে না। আপনার ব্যক্তিগত জীবনে আপনি কার কাছে যাবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। কিন্তু দয়া করে এই সস্তা মিথ্যাটা বলবেন না। এটা বড্ড সেকেলে লাগছে। স্বীকার করে নিন না যে আপনি এখনও আপনার সেই প্রথম ভালোবাসা ইনায়াকেই নিজের করে পেতে চান। আর সেই পথ পরিষ্কার করতেই আপনার এতসব তালবাহানা। আমাকে ডিভোর্স দিচ্ছেন না কারণ চুক্তির শর্ত অনুযায়ী আমাকে কয়েক মিলিয়ন ডলার দিতে হবে। আপনার টাকার পাহাড় থাকলেও আপনি চান না সেই বিশাল অঙ্কের টাকা একজন সাধারণ মেয়েকে এমনি এমনি দিয়ে দিতে। শুনুন এজার, এত নাটকের প্রয়োজন নেই। আমি আপনার একটা কানাকড়িও নেব না। আপনি আমাকে মুক্তি দিন, আমি স্বেচ্ছায় আপনাকে আপনার ভালোবাসার কাছে ফিরে যাওয়ার সুযোগ দিচ্ছি। আমার তো আপনাকে ডিভোর্স দেওয়ার মতো কয়েক মিলিয়ন ডলার নেই, তাই আপনিই দয়া করুন গো। আমার কথাগুলো শুনে উনি হুট করে ক্ষিপ্ত হয়ে ওঠেন। চোখের পলকে নিজের দুই হাত বাড়িয়ে আমার গাল দুটো শক্ত করে চেপে ধরেন। উনার আঙুলের চাপে আমার চামড়া কুঁচকে যায়, কিন্তু উনি ভ্রুক্ষেপ করেন না। মরিয়া হয়ে বলেন, তুমি বড্ড বেশি বুঝছ। আমি বলছি তো আমি ইনায়াকে ভালোবাসি না। একটা বিশেষ প্রয়োজনে আমি ওর কাছে আছি। তুমি আমার ভেতরের যন্ত্রণাটা কেন বুঝছ না? শুধু এইটুকু জেনে রাখো, আমি তোমার সাথে থাকতে চাই। প্লিজ জেদ করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারব না গি। উনার এই আকস্মিক পাগলামি আমার সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমি উনাকে দুহাতে ধাক্কা দিতে থাকি, কিন্তু শক্ত পাথরের মতো উনি দাঁড়িয়ে থাকেন। ধস্তাধস্তি করতে করতে আমি হাঁপিয়ে উঠি। সর্বশক্তি দিয়ে উনার হাত দুটো সরিয়ে দিয়ে গর্জে উঠি, আমাকে স্পর্শ করবেন না। নিজের নোংরা জালে আমাকে জড়ানোর চেষ্টা করবেন না। প্রয়োজনের খাতিরে আমায় প্রিয়জন বানাচ্ছেন, তাই না? যদি এতটাই সৎ হন তবে এখনই এক্সপ্লেইন করুন। কেন ইনায়ার কাছে যান? আমি শোনার জন্য তৈরি। এজার অসহায়ভাবে দুদিকে মাথা নাড়েন। উনার চোয়াল শক্ত হয়ে ওঠে। আমি এখন পারব না। সময় হয়নি এখনো। তুমি শুধু এইটুকু বিশ্বাস করো, আমি তোমায় চাই, খুব ভীষণভাবে চাই। আমি এবার সজোরে ধাক্কা দিয়ে উনাকে কিছুটা দূরে সরিয়ে দিই, সরুন এখান থেকে। নাটক করে আমাকে ভোলাতে পারবেন না। আপনি চাইলেও আমি আর আপনার সাথে থাকতে চাই না। আমার রুচিতে বাধে গু। আমার মুখে প্রত্যাখ্যানের কথা শুনে এজারের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। উনি রাগে অগ্নিশর্মা হয়ে আবারও তেড়ে আসেন এবং আমাকে সরাসরি ফ্রিজের ঠান্ডা পাতের সাথে চেপে ধরেন। উনার শরীরের চাপে আমি নড়াচড়া করার ক্ষমতা হারাই। উনি তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলেন, তুমি এত খারাপ কেন? কেন কিচ্ছু বুঝতে চাইছ না? আমি বলছি তো সব বলবো, সময় তো দাও। আমি তোমার সাথে একটা অতি সাধারণ জীবন চাই, একটা সাজানো সংসার চাই। আমি খারাপ? আমি নাকি খারাপ? আমি দাঁত চেপে উনার চোখের দিকে তাকাই। আমার চোখ দিয়ে রাগের আগুন বেরোচ্ছে। হ্যাঁ, আমি খুব খারাপ। যখন জেনেই গেছেন আমি খারাপ, তবে মুক্তি দিয়ে দিন না। যান, যে ভালো তার সাথে গিয়ে শুয়ে পড়ুন গু। জানি কথাটা ভীষণ নোংরা শুনিয়েছে, কিন্তু উনার এক গুয়েমি আমার মুখের আগল খুলে দিয়েছে। আমার কথা শুনে উনি কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকেন। তারপর ঘন ঘন শ্বাস নিতে শুরু করেন। আচমকা উনার ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে ওঠে। নিজের আঙুল দিয়ে আমার গালে স্লাইড করতে করতে ফিসফিস করে বলেন, শুভ তো বটেই। তবে সেটা তোমার সাথেই, অন্য কারো সাথে নয় গি। উনার নির্লজ্জতায় আমার পিত্তি জ্বলে ওঠে। হিতাহিত জ্ঞান হারিয়ে আমি ডান হাতটা উঁচিয়ে উনার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিই। থাপ্পড়ের শব্দ কিচেনের দেয়ালে প্রতিধ্বনিত হয়। আমি উনাকে সরিয়ে দিয়ে দ্রুত পায়ে কিচেন থেকে বেরিয়ে আসতে আসতে বলি, বেহায়ার বেহায়া একটা। পেছন থেকে এজারের গলার স্বর শোনা যায়। উনি নিজের গালে হাত বুলাতে বুলাতে উত্তেজিত স্বরে বলছেন, একটা কথা বললে 10টা থাপ্পড় মারো।
তোমাকে বউ হিসেবে মেনে নিয়েছি বলে মাথায় চড়ে বসেছ? আমাকে রিজেক্ট করছো তুমি? জানো কত মেয়ে আমার একটা ইশারার জন্য পাগল হয়ে থাকে? তোমার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, একদম অশব্দ হয়ে গেছ তুমি। উনার গালিগালাজ বা চিৎকার কোনো কিছুই আর আমার কানে পৌঁছায় না। আমি দ্রুত পায়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাই, পেছনে ফেলে আসি একরাশ তিক্ততা। রাত 10টা। ল্যাপটপের স্ক্রিনটা অফ করে একটা দীর্ঘশ্বাস ফেলি। প্রজেক্টের কাজ অবশেষে শেষ হল। ঘাড়ের আড়ষ্টতা ছাড়িয়ে সবেমাত্র নরম বিছানায় গা এলিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনই দরজায় শব্দ। এত রাতে আবার কে? দরজা খুলতেই দেখি এজার দাঁড়িয়ে আছেন। এই অসময়ে উনি আমার রুমে কি মনে করে? সন্ধ্যায় তো তুলকালাম ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। আমি অবশ্য এসব আর গায়ে মাখিনি। উনার রাগের পেছনে অহেতুক সময় নষ্ট করার বা দুশ্চিন্তা করার কোনো মানেই হয় না। সোজা ডিনার সেরে নিজের রুমে চলে এসেছি। খিদে পেলে উনি নিজে এসে খাবার গরম করে খাবেন, এত আদিক্ষেতা করার তো কিছু নেই। নিজের কাজ নিজে করতে শেখা উচিত। কথায় কথায় রাগ দেখিয়ে বেরিয়ে যাওয়ার এই স্বভাবটা উনার পাল্টানো দরকার। আপনি এখানে? চোখের বিরক্তিটা গোপন না করেই প্রশ্ন করি আমি। এজার কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করেন। উনার চোখে মুখে একটা অনামা অভিমানী ভাব। শান্ত গলায় বলেন, তুমি অনেক স্বার্থপর হয়ে গেছ, নিদ্রা। এত পাষাণ কি করে হলে তুমি? আগে তো আমাকে ছাড়া কখনো খেতে না, আজ কিভাবে খেয়ে নিলে? আমার জন্য একটু অপেক্ষাও করতে পারলে না? উনার কথা শুনে আমি ফুস করে একটা তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ি। ভেতরের চাপা ক্ষোভটা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। আমি নির্বিকার ভঙ্গিতে বলি, হ্যাঁ, আমি পাষাণী। দয়ালু হলে তো জীবনে আঘাত আর বঞ্চনা ছাড়া আর কিছুই জোটে না। আর আপনি তো কোনো ছোট বাচ্চা নন যে নিজের হাতে আপনার মুখে খাবার তুলে খাওয়াবো আর সেটার জন্য না খেয়ে বসে থাকব। আমার এমন তীক্ষ্ণ আর কড়া জবাব শুনে এজার কিছুটা থমকে যান। গলার স্বর আরেকটু নরম করে বলেন, তুমি আসলেই বদলে গেছ, নিদ্রাগু। হ্যাঁ, গেছি। তাতে আপনার কোনো প্রবলেম? আর আপনি কথায় কথায় এভাবে আমার রুমে চলে আসেন কেন? এ কথা শুনে এজার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেন। মনে হয় আমার চোখের দিকে তাকাতে উনার অস্বস্তি হচ্ছে। তারপর বেশ স্বাভাবিক ভঙ্গিতেই আমার বিছানায় এসে বসতে বসতে বলেন, আমি তো আর সাধ করে আসতে চাইনি, আসতে বাধ্য হলাম গু। আমি কপালের চামড়া কুঁচকে উনার দিকে তাকাই। কি এমন হলো যে আপনার মতো মানুষ এখানে আসতে বাধ্য হয়ে গেলেন? এজার কাঁধ ঝাঁকিয়ে নির্লিপ্ত গলায় বলেন, আমার বেডের নাট খুলে গেছে, আর সোফার নাটও। ওগুলোতে শোয়া যাবে না। তাই আজ আমি তোমার ঘরেই থাকব। কথাটা শুনে আমি তো হতবাক। এটা কি আদৌ বিশ্বাস করার মতো কোনো কথা? আমি ঠিক বুঝতে পারছি না হাসব, কাঁদব, নাকি উনার এই অদ্ভুত বাহানার উপর প্রচণ্ড রাগ ঝাড়ব। আমার সাথে একই রুমে থাকার জন্য বয়স্ক একটা লোক কি ছেলেমানুষি বুদ্ধিই না বের করেছেন। কিন্তু আমি তো আর এত সহজে এই মনগড়া গল্পে সায় দিচ্ছি না। আমি উনার দিকে তীক্ষ্ণ আর শীতল দৃষ্টিতে তাকিয়ে বলি, তাই নাকি? কি হয়েছে আমি নিজের চোখে দেখব, চলুন গু। এটা শুনে উনি কিছুটা গলা চড়িয়ে নিজের অস্বস্তি ঢাকার চেষ্টা করে বলেন, তোমার কি আমাকে মিথ্যাবাদী মনে হয়? আমি সত্যিই বলছি, চলো দেখে আসো গু। হ্যাঁ, চলুনই না। দেখে আসি কি এমন গজব নাজিল হলো আপনার ঘরে যে সোফা আর বিছানার নাট ঠিক একসাথেই খুলে গেল। আমি পা বাড়িয়ে উনার ঘরের দিকে যাই। পেছনে পেছনে উনিও আসেন। উনার ঘরে পা রেখেই আমার চোখ চরকগাছ। সত্যিই নাট খোলা, বেড আর সোফা সব রীতিমতো ভাঙা অবস্থায় ফ্লোরে পড়ে আছে। যেন কেউ স্বপ্নে সেগুলোকে খুলে রেখেছে। এটা যে এজার নিজের ইচ্ছেতেই করেছেন, সেটা বুঝতে আমার 1 সেকেন্ডও সময় লাগে না। আমি উনার দিকে সন্দিহান চোখে তাকাই, নাটগুলো কই? উনি কিছুটা আমতা আমতা করে চোখ অন্যদিকে ঘুরিয়ে বলেন, জানি না তো, খুঁজে পাইনি গিয়ে। কথাটা শুনে আমি একরাশ বিরক্তি আর ক্লান্তি নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ি। কিছুক্ষণ চারপাশের এই কৃত্রিম ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে থাকি। লোকটার এই অদ্ভুত জেদ আর লুকানো অভিমানের কাছে অবশেষে হার মানতেই হয়। হাল ছেড়ে দিয়ে শান্ত গলায় বলি, আচ্ছা, চলুন আমার রুমে গু। এজারের অদ্ভুত আচরণে আমি কিছুটা দ্বিধায় পড়লেও শেষমেশ নিজের ঘরের সোফাটায় উনার শোয়ার ব্যবস্থা করে দিই। আসলে বাড়িতে এই দুটো রুম ছাড়া বাকিগুলো এই মুহূর্তে ব্যবহারের উপযোগী নয়, তাই অন্য কোথাও উনাকে পাঠানোর উপায়ও নেই। আমি বিছানায় গা এলিয়ে দিলেও মনের কোণে একরাশ বিস্ময় দানা বাঁধছে। লোকটার আজ হল কি? হঠাৎ এমন অবান্তর বাহানা করে আমার রুমে এসে ওঠার মানে কি? এজারকে আমি চিনি আজ 2 বছর হতে চল।
এই দীর্ঘ সময়ে উনি কখনো আমাকে বাজেভাবে স্পর্শ করা তো দূর, বিন্দুমাত্র অস্বস্তিতেও ফেলেননি। উনার ব্যক্তিত্বের উপর আমার সেই ভরসাটুকু আছে। অন্তত আর যাই হোক, উনি আমার সাথে কোনো অশালীন আচরণ করবেন না, এই বিশ্বাসটুকুই হয়তো আমাকে এক রুমে থাকার সাহস দিচ্ছে। তাও মনকে প্রবোধ দিই, মানুষ তো শেষমেশ রক্তমাংসেরই, আর শয়তান কখন কার মাথায় কী বুদ্ধি ঢুকিয়ে দেয়, কে জানে। আমি এপাশোপাশ করে নিজেকে শান্ত করার চেষ্টা করি। রুমের মৃদু আলোয় দেখি এজার সোফায় বেশ আয়েশ করে শুয়ে আছেন। উনার হাতে ফোন, মনোযোগ দিয়ে স্ক্রোল করে যাচ্ছেন। উনার চোখে মুখে কোনো অপরাধবোধ নেই, বরং এক ধরনের তৃপ্তির ছাপ স্পষ্ট। আমি আর কথা বাড়িয়ে পরিবেশটা ভারী করতে চাই না। চুপচাপ চোখ বুজে ঘুমের রাজ্যে তলিয়ে যাওয়ার চেষ্টা করি। রাত ৩টে। চারদিকে শুনশান নীরবতা, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। নিদ্রার শিয়রে মূর্তির মতো দাঁড়িয়ে আছে এজার। জানলার পর্দা চুইয়ে আসা আবছা আলোয় সে একদৃষ্টে ঘুমন্ত নিদ্রার দিকে তাকিয়ে থাকে। তার মনের ভেতরটা এখন আগ্নেয়গিরির মতো অশান্ত। এক অদ্ভুত যন্ত্রণা তাকে কুরে কুরে খাচ্ছে। বুকের ভেতর এক পাহাড় সমান হাহাকার নিয়ে সে দাঁড়িয়ে আছে। এই মেয়েটাকে না দেখলে তার শ্বাস নিতেও কষ্ট হয়, অথচ কাছে এলেই এক বুক যন্ত্রণা আর রাগের পাহাড় তাকে দূরে সরিয়ে দেয়। এজার জানে নিদ্রার এই তপ্ত রাগের আগ্নেয়গিরি কেন তার উপর বর্ষিত হচ্ছে। সে সবটা ব্যাখ্যা করতে চায়, কিন্তু সময়টা যে বড় নিষ্ঠুর। সে তো চেয়েছিল উপযুক্ত সময়ে সবটা পরিষ্কার করতে, অথচ সময় বয়ে যাচ্ছে আর নিদ্রা তার নাগাল থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এজার আর দাঁড়িয়ে থাকতে পারে না। পায়ে পায়ে এগিয়ে গিয়ে সে নিদ্রার বিছানার এক কোণে ধীরলয়ে বসে পড়ে। ঘুমন্ত নিদ্রার মুখটা এক শুভ্রময়ী প্রতিমা। এজার আলতো স্বরে ফিসফিস করে বলে ওঠে, তুমি হয়তো জানো না নিদ্রা, আমি প্রতিটা মুহূর্তে কতটা পুরি। আমি চেয়েছিলাম আমার অন্ধকার জগত আর আমার ঝামেলাগুলো থেকে তোমাকে দূরে রাখতে, তাই অনেকটা দূরত্ব তৈরি করেছিলাম। কিন্তু এখন দেখছি তোমাকে ছাড়া এক মুহূর্ত চলাও আমার পক্ষে অসম্ভব। আমি তোমাকে চাই নিদ্রা, যেভাবেই হোক তোমাকে নিজের করে চাই। আর মাত্র কয়েকটা দিন একটু ধৈর্য ধরো। এই ছোট্ট বাড়িতে আমাদের ছোট্ট একটা সুখের সংসার হবে, যেখানে শুধু থাকবে আমাদের ভালোবাসার হাসি। আমার শুধু কিছুটা সময় প্রয়োজন। আমার সাথে যারা অন্যায় করেছে তাদের হিসাবটা আগে চুকিয়ে নিই, তারপর শুধুই তুমি আর আমি। ঠিক সেই মুহূর্তে নিদ্রা নড়েচড়ে ওঠে। ঘুমের রেশ কাটিয়ে সে পিটপিট করে চোখ মেলার চেষ্টা করে। এজার বিদ্যুৎবেগে উঠে দাঁড়ায়। ধরা পড়ে যাওয়ার এক চরম আতঙ্ক তাকে গ্রাস করে। নিদ্রার তন্দ্রাচ্ছন্ন মনে হতে থাকে তার ঠিক পাশেই কেউ একজন বসেছিল। অবয়বটা কি মানুষের নাকি অশরীরী কোনো কিছুর? জিনটিন নয়তো, এই ভয়ে সে ধরফর করে চোখ মেলে তাকায়। চোখ খুলেই দেখে ঘরের মৃদু আলোয় এজার দাঁড়িয়ে আছে এবং খুব ব্যস্ত ভঙ্গিতে বেডসাইড টেবিলের ড্রয়ারে কি যেন হাতড়াচ্ছে। নিদ্রা বিছানায় উঠে বসে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে, এত রাতে আপনি আমার ঘরে কি খুঁজছেন? এজার চমকে যায়। তার হৃৎপিণ্ড তো ভয়ে গলার কাছে চলে এসেছে। ধরা পড়ে যাওয়ার ভয় লুকোতে সে নাটকীয়ভাবে এক হাত বুকে চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বলে, আসলে আমার বুকটা ভীষণ টনটন করছে। খুব ব্যথা। তাই একটু পানি খেতে এসেছিলাম ঘে। নিদ্রা অবিশ্বাসের দৃষ্টিতে উনার দিকে তাকায়। তার চোখ দুটো সরু হয়ে আসে। সে বলে, কিন্তু পানির গ্লাস কি ড্রয়ারের ভেতর রাখা থাকে? এজার অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকিয়ে তোতলামি করে বলে, হ্যাঁ। না। মানে আমি জানি পানি এখানে নেই। আসলে গ্যাস্ট্রিকের ব্যথায় বুকটা জ্বলে যাচ্ছে, তাই একটু ওষুধ খুঁজছিলাম। বড্ড কষ্ট হচ্ছে নিদ্রাগু। নিদ্রা শুরুতে কথাগুলো বিশ্বাস করতে চায় না। কিন্তু সে লক্ষ্য করে এজারের হাতগুলো কাঁপছে, সে কি আর জানে ওটা ধরা পড়ার ভয়ে কাঁপছে। কাঁপুনি দেখে নিদ্রার মনে মায়া জাগে। সে উঠে দাঁড়িয়ে এজারের হাত ধরে টেনে তাকে বিছানায় বসিয়ে দেয়। এরপর জগ থেকে পানি ঢেলে আর একটা ওষুধ তার হাতে দিয়ে বলে, নিন, শান্ত হয়ে এটা খেয়ে নিন গু। ওষুধটা খাওয়ার সময় এজার মনে মনে এক স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে ভাবে, উফ, আজ যদি ধরা পড়ে যেতাম যে আমি ওকে চুরি করে দেখছিলাম, তবে নির্ঘাত গালে আরেকটা চড় পড়ত। এদিকে নিদ্রা ওষুধ দিয়ে নিজের জায়গায় ফিরে যেতে যেতে মনে মনে বিরক্তি ঝাড়ে, উফ, এই লোকের মাঝরাতেও ড্রামা শেষ হয় না। মনে হচ্ছে বিষ খেয়ে মরে যাই। একটু শান্তিতে ঘুমাব, তারও উপায় নেই। এক এক সময় এক এক নতুন নাটক শুরু করে। কেটে গেছে দীর্ঘ ৭টি প্রহর। ঘড়ির কাঁটা আজ এখন ঠিক সন্ধ্যা ৭টা ছুতে ১০ মিনিট বাকি।
নির্লয়ের এই নিস্তব্ধ দমবন্ধ করা ঘরটায় বারান্দার আধখোলা দরজার ঠিক মুখোমুখি রাখা ইজি চেয়ারটায় আমি পাথরের মতো স্থির হয়ে বসে আছি। বাইরে সন্ধ্যার আবছা অন্ধকারে একটা গুমোট ভাব, আর ঠিক নিচেই বাড়ির উঠোনে চলছে এক জমকালো গ্র্যান্ড পার্টির আয়োজন। চারদিকে ঝলমলে আলো, মিউজিকের মৃদু শব্দ আর মানুষের কোলাহল। এই পার্টির কারণটা সবারই জানা, প্রজেক্ট এমের অবিস্মরণীয় সাফল্য। যে প্রজেক্টের সেকেন্ড হেড হিসেবে আমার রক্তজল করা পরিশ্রম মিশে আছে, যে প্রজেক্ট কোম্পানির তহবিলে কয়েকশো মিলিয়ন ডলারের মুনাফা এনে দিয়েছে। সেই উদযাপনেই আজ এই আয়োজন। অফিসের প্রতিটি স্টাফকে আমন্ত্রণ জানানো হয়েছে। একটা সাধারণ নামের তালিকায় আমার কাছেও নিমন্ত্রণপত্র এসেছে ঠিকই, কিন্তু আমি যাইনি। গিয়েই বা কী করব? ওই মেকি হাসির ভিড়ে এক কোণে অবহেলিত হয়ে দাঁড়িয়ে এজার আর ইনায়ার আধিক্যতা দেখার মতো মানসিক শক্তি আমার নেই। তার চেয়ে নিজের এই চার দেয়ালে বন্দি থেকে নীরব দর্শক হয়ে দূর থেকে সবকিছু দেখা অনেক বেশি স্বস্তির। বারান্দার গ্রিল গলে নিচে চোখ বুলাই। একে একে সবাই এসে উপস্থিত হয়েছে। ওরা, আইজা, থমাস, আয়রান থেকে শুরু করে এডওয়ার্ড। ইনায়াকেও দেখলাম, বেশ ফুরফুরে মেজাজে একটা নীল রঙের স্লিভলেস ড্রেস পরে এসেছে, রাতের আলোর সাথে পাল্লা দিয়ে হাসছে। আর এজার? বুকটা ধক করে ওঠে আমার। একদম নিখুঁত দুধসাদা রঙের একটা থ্রিপিস স্যুটকোটে তাকে আজ কোনো গ্রিক দেবতার চেয়ে কম লাগছে না। সাদা আর নীলের এক চমৎকার যুগলবন্দি। ওয়াও, পারফেক্ট ম্যাচিং। ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে আমার। মনের গহীনে কোথায় একটা সূক্ষ্ম সূচ বিঁধে যায়। এসব ছাইপাশ ভেবেই বা আমার কী লাভ? তাদের জীবন, তাদের আনন্দ, সেখানে আমি তো নিতান্তই এক বহিরাগত। চেয়ার ছেড়ে ধীর, ক্লান্ত পায়ে এগিয়ে এসে সোফায় বসি। হাতে তুলে নিয়ে আমার পড়া অসম্পূর্ণ উপন্যাসটা, আর মাত্র কয়েকটা পৃষ্ঠায় পড়া বাকি। গল্পের কাল্পনিক চরিত্রগুলোর মাঝে নিজের বাস্তবতা ভোলার চেষ্টা করি। কিন্তু বইটা খুলে বসতে না বসতেই এক আকস্মিক, রুক্ষ শব্দে চমকে উঠি। সশব্দে আমার রুমের দরজাটা খুলে যায়। কোনো রকম অনুমতি বা সৌজন্যের তোয়াক্কা না করেই ঝড়ের বেগে ভেতরে প্রবেশ করেন এজার। আমার দিকে এক পলক আর চোখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মুহূর্তেই দরজাটা ভেতর থেকে সশব্দে লক করে দেন তিনি। খট করে ওঠা তালার শব্দটা আমার হৃৎপিণ্ডেও গিয়ে বাজে। আমি তড়িঘড়ি করে উঠে দাঁড়াই। হাত থেকে বইটা খসে পড়ে কার্পেটের উপর। আমার পরনে এখন স্রেফ একটা ঢিলেঢালা আর্জেন্টিনার ফ্যান্টাসি জার্সি আর ম্যাচিং ট্রাউজার। চুলগুলো অবিন্যস্তভাবে পিঠের উপর ছড়ানো, আর ওড়নাটা যে কোথায় ফেলে রেখেছি এই দিশেহারা মুহূর্তে তা কিছুতেই মনে পড়ছে না। অপ্রস্তুত, অস্বস্তিকর একটা অবস্থায় নিজের খোলা চুলগুলো সামনে টেনে এনে বুকের কাছটা ঢাকার একটা বৃথা চেষ্টা করি। চোখে মুখে রাজ্যের অস্বস্তি নিয়ে হন্যে হয়ে এদিক ওদিক ওড়নাটা খুঁজতে থাকি। এই লোকটার সমস্যা কি? কোনো রকম কথাবার্তা ছাড়া হুট করে এভাবে একটা মেয়ের ঘরে ঢোকার কি মানে? আর দরজাটাই বা লক করলেন কেন? বুকের ভেতর অজানা আশঙ্কায় ধিপুধিপ করতে থাকে। এজার ধীর কিন্তু আত্মবিশ্বাসী শিকারী পায়ে আমার দিকে এগিয়ে আসেন। তার ঠোঁটের কোণে একটা বক্র, তাচ্ছিল্যের হাসি। চোখে একরাশ অবজ্ঞা মেখে তিনি বলেন, এদিকোদিকে এমন পাগলের মতো কি খুঁজছ? তোমার এমনিতে যা শারীরিক গড়ন তাতে কিছু বোঝাই যায় না। তাই ওড়না দিয়ে আর নতুন করে কি থাকবে? আর আমি তোমার ওদিকে তাকাচ্ছিও না, নিশ্চিন্ত থাকতে পারোগ। ঠিক! কি জঘন্য, অপমানজনক কথা! আমার শান্ত মেজাজটাকে মুহূর্তেই বারুদের মতো জ্বালিয়ে দেওয়ার জন্য এই লোকটা যেন সবসময় ওত পেতে থাকেন। আমি রাগে ফুঁসতে থাকি, তীক্ষ্ণ জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দাঁত চেপে বলি, আপনি এত বেহায়া কেন? একজন মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেই সাধারণ জ্ঞানটুকুও কি আপনার নেই? এভাবে আজেবাজে কথা বলছেন কেন? আমার রাগকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে এজার বেশ গাছাড়া, উদাসীন ভাব নিয়ে উত্তর দেন, আরে আমি আবার কি করলাম? যা সত্যি তাই তো বললাম। যাক গে, এসব ফালতু কথা বাদ দাও। তুমি এখন এটা বলো, নিচে পার্টিতে গেলে না কেন? রাগের মাঝেই এক নজর চোখ বুলিয়ে নিই তার উপর। হাজার রাগ থাকলেও এই সত্যটা অস্বীকার করার কোনো উপায় নেই যে মানুষটা সত্যিই অসম্ভব সুন্দর। তার ওই ধূসর নীলচে চোখজোড়া যে কোনো মানুষকে সম্মোহিত করে রাখার ক্ষমতা রাখে। সাদার শুভ্রতায় উনাকে এখন আক্ষরিক অর্থেই মোহনীয় লাগছে। তবে সেসব মুগ্ধতা সয়ত্নে লুকিয়ে রেখে আমি শীতল, নিরাসক্ত কণ্ঠে উত্তর দিই, আমার ভালো লাগে না এসব ভিড়ভাট্টা। তাই যাইনি গে। আমার কথা শুনে এজার এক পা এগিয়ে এসে আমার দিকে হালকা ঝুঁকে আসেন। এতটাই কাছে যে উনার সুঠাম শরীর থেকে ভেসে আসা দামি পারফিউম আর নিকোটিনের মিশ্রিত একটা তীব্র, মাতাল করা ঘ্রাণ সরাসরি আমার নাকে এসে ধাক্কা খায়।
আমার শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে আসে। আমার মুখের দিকে এক অদ্ভুত, নেশাতুর বাঁকা দৃষ্টিতে তাকিয়ে তিনি প্রশ্ন করেন, বাহানা বানাচ্ছ? তুমি এই প্রজেক্টের সেকেন্ড হেড, তোমার মেহনত আছে এতে। তুমি না গেলে কিভাবে হয়? চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি তোমার জন্য একটা কালো রঙের এক্সক্লুসিভ বোরখা সেট নিয়ে এসেছি। এই যে আমি সাদা পরেছি, এর সাথে কন্ট্রাস্ট করে তুমি ওটা পরবে। উনা এমন একরোখা, স্বৈরাচারী নির্দেশে আমার বিরক্তি আরও দ্বিগুণ বেড়ে যায়। সশব্দে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমি ঝাঝালো, স্পষ্ট গলায় বলে উঠি, আমি যাব না, মানে যাব না। এক কথায় উত্তর। আর আপনি কে যে আপনার সাথে ম্যাচিং করে আমাকে যেতে হবে? আমি আপনার পুতুল নই। আমার কথা শুনে এজারের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক ভয়ঙ্কর, নেশাধরানো হাসি। উনার ধূসর চোখে এক আদিম অধিকারবোধ ঝিলিক দিয়ে ওঠে। গলার স্বর একদম খাদের কিনারায় নামিয়ে, প্রতিটি শব্দে এক চরম আধিপত্যের রেশ ছড়িয়ে তিনি আমার কানের কাছে ফিসফিস করে বলে ওঠেন, আমি কে? আমি তোমার সেই নিষিদ্ধ নেশা, যার থেকে তুমি চাইলেও কোনোদিন পালাতে পারবে না। এম ইয়োর ড্যাডি, ডিয়ার বেব। উনার মুখে এমন কুরুচিপূর্ণ কথা শুনে রাগে আমার বমি আসার উপক্রম হয়। মন তো চাইছে কষে কয়েক ঘা বসিয়ে দিই ওই গালে। রাগে মুখ থেকে কিছু বের করতে যাব, ঠিক তখনই এজার আচমকা আমার কোমর জড়িয়ে ধরে নিজের বুকের কাছে টেনে নেন। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলেন, কেউ ম্যানশনে এসেছে এবং সে রুমের বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। চলো তাকে একটু বিভ্রান্ত করা যাক। আমি উনার কথায় দরজার দিকে তাকাই। হ্যাঁ, সত্যিই ওখানে কেউ আছে, দুজনের ছায়া স্পষ্ট দেখতে পাচ্ছি। তো থাকলে থাকুক, এতে আমার কি? আমি এজারকে সজোরে ধাক্কা দিয়ে বলি, সরুন আমার কাছ থেকে গিউ। কিন্তু এজার আমাকে ছাড়ার বদলে কোমরটা আরও শক্ত করে জড়িয়ে ধরেন। এরপর কণ্ঠস্বর কিছুটা উঁচিয়ে বলেন, বেশি কষ্ট হচ্ছে? আমি কি অ্যাঙ্গেল চেঞ্জ করব? উনার এমন কথায় প্রথমে আমি থতমত খেয়ে যাই। কি অ্যাঙ্গেলের কথা বলছেন উনি? পরক্ষণেই উনার কথার ইঙ্গিত বুঝতে পেরে রাগে চিৎকার করতে নিই। কিন্তু তার আগেই এজার আমার মুখ চেপে ধরেন এবং আরও জোরে গলা চড়িয়ে বলে ওঠেন, বলো, আরও ফাস্ট নাকি আরও হার্ড? হাউ ডু ইউ ওয়ান্ট ইট? উনার এই কথাগুলো শুনে আমার ইচ্ছে করছে উনাকে লাথি মারতে। কি করছেন এসব এই লোক? আমি ফুঁসিয়ে উঠে কিছু বলতে যাব, তখনই এজার আরও জোরে বলে ওঠেন, চুপ! একদম শব্দ করবে না। এনজয় দ্য পেইন। তারপর আরও কিছু সময় পর কৃত্রিম ভারী গলায় বলেন, এভাবেই থাকো, একদম ঠিক এভাবেই গি। লোকটার এমন নোংরামি দেখে রাগে আমার শরীর ঘিনঘিন করে ওঠে। আমি দরজার দিকে তাকিয়ে থাকি। দেখি সেই ছায়াগুলো আর নেই। আসলে বাইরে ইনায়া আর তার এক ফ্রেন্ড এসেছিল এজারকে খুঁজতে। ইনায়াকে এটা বোঝাতেই এজারের এই নাটক, সে তার বৈবাহিক জীবন নিয়ে অনেক সিরিয়াস। এতটাই সিরিয়াস যে এত বড় পার্টি ছেড়ে সে নিজের স্ত্রী নিদ্রার সাথে সময় কাটাচ্ছে। ইনায়াকে জেলাস ফিল করানো এর উদ্দেশ্য নয়, বরং তাকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া যে এজার এখন তার কেউ নয়, জাস্ট একজন বিজনেস পার্টনার। দরজার নিচ থেকে ছায়া দুটো সরে যেতেই এজার আমার মুখ থেকে হাত সরিয়ে নেন। আমি ছাড়া পেয়েই ঠাস করে এক চড় বসিয়ে দিই উনার গালে। রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠি, কাউকে বিভ্রান্ত করার জন্য আপনি আমাকে এত নোংরা কথা কিভাবে বলতে পারলেন? কিন্তু এজার যেন এক আস্ত বেহায়া। থাপ্পড় খেয়েও বাঁকা হেসে বলেন, এগুলো নোংরা হতে যাবে কেন? দুদিন পর আমাদের সত্যি সত্যি কাজে লাগবে, তখন তুমি নিজেই বলবে, ইয়েটা চেঞ্জ করুন না এজার। ওহ সরি হানি বলবে। হানি, রাইট? উনার এমন নোংরামির সাহস দেখে আমি হতবাক হয়ে যাই। ক্রোধে উন্মত্ত হয়ে উনার দিকে তাকিয়ে চিৎকার করে উঠি, আপনি কি আমাকে বাজারের মেয়ে পেয়েছেন যে আমার সাথে এত নোংরা কথা বলছেন? নিজের সীমা ভুলে যাচ্ছেন আপনি, মিস্টার এজার। এজার আমার কথায় শব্দ করে হেসে ওঠেন, আশ্চর্য! বাজারের মেয়ে পেতে যাব কেন? বউ পেয়েছি, বউ। তুমি আমার বউ। আর বউয়ের সাথে এমন ১০০টা নোংরা কথা বলাই যায়, হাজবেন্ডের আবার সীমা হয় নাকি? আমি উনার কথা শুনে অগ্নিদৃষ্টিতে উনার চোখে চোখ রাখি। আপনি কি আমাকে কাঠের পুতুল পেয়েছেন নাকি নিজের কেনা দাসী? ন্যূনতম লজ্জা নেই আপনার, এসব বলতে ঘেন্না লাগে না? এই বলে আমি এজারের পাশ কাটিয়ে নিজের ওড়নাটা নিতে যাই। এই বদমাসটার সামনে ওড়না ছাড়া থাকলে আমাকে চোখ দিয়ে গিলে খাবে। এজার যে এতটা নির্লজ্জ হতে পারেন তা আমি কখনো কল্পনাও করিনি। কিন্তু এজার আমাকে যেতে দেন না। আমার হাত চেপে ধরে এক প্রকার জোর করেই নিজের সামনে দাঁড় করান।
তারপর আমার চোখে চোখ রেখে এক গভীর দৃষ্টিতে জিজ্ঞেস করেন, তুমি কি থাকবে আমার সাথে? আমি তোমার সাথে থাকতে চাই। উনার মুখে হঠাৎ এই আধিক্যতা শুনে আমি চিল্লিয়ে উঠি। কে আমি যে আমার সাথে থাকতে চান? আপনিই তো বলেছেন আমি আপনার কেউ না, আমাদের মধ্যে কিছু কখনোই হওয়ার নয়। আমার কথার পর এজারের কণ্ঠস্বর ম্লান হয়ে আসে। তিনি ধীর, শান্ত গলায় বলে ওঠেন, তুমিতে শুরু, তুমিতে সংসার। তুমিতে ভবিষ্যৎ, তুমিতে শেষ। তুমিই আমার সব, এবার বোঝো কে তুমি আমার। আমি এজারের কথাগুলো ঠিক বুঝতে পারি না। এই লোকের হলোটা কি? হঠাৎ এমন করছেন কেন? আমি নিজেকে সামলে নিয়ে বলি, আমার সাথে সংসার করতে হবে না। আমি তো আপনার ক্লাসের না, নিজের ক্লাসের কাউকে খুঁজে নিন। আমার কথা শুনে এজার কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকেন। তারপর নিজের দুই হাত আমার দুই গালে আলতো করে রেখে চোখের পাতা ঝাপটে স্থিরতায় বলেন, আমার সংসারে হয়তো থাকবে তুমি, নয়তো কেউ না। আমি এত কষ্ট করে ভিডিও ভাবাই আর আপনাদের একটা লাইক আর কমেন্ট করতে কষ্ট হয়।